দেখো এইটাতে, দেখো আর কিছুই না, তোমাদের সাথে বলতে নিছিলাম কি, দেখো জি কিন্তু বলা হতো সার্বজনীন বলা হতো। যেই সার্বজনীন মানে তুমি যেই গ্রহের জন্য হিসাব করো, যেই মহাকাশে মানে যেই মহাবিশ্বে যাও, সমস্যা নেই, জি সবসময় ফিক্সড থাকবে। বুঝা গেছে কথা? যখন মানে এরকম দেখবা যে অন্যান্য গ্রহে গেলে বা মহাশূন্যে থাকলেও যে ওই ধ্রুবকটা নিয়ে কাজ করা যায়, তখন ওই জিনিসটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। বোঝা গেছে? আর এটার স্ক্রিনশট আমি হচ্ছে গ্রুপেও দিয়ে দিব, না হয় কেউ যদি নিয়ে থাকো ফোন থেকে, তাহলে ফোন থেকে একটু দিয়ে দিও, গ্রুপে হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দিও। এটা মনে করো সব থেকে ইম্পর্টেন্ট স্লাইড। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন এইগুলা থেকে ম্যাথ করতে হবে। তাহলে এখন ওইটাতে যাই আমরা। আচ্ছা, তাহলে আমরা কি কি এখন হাতে আসছে আমাদের, দেখো আমাদের হাতে এখন আছে হচ্ছে, আমাদের হাতে এইটুকু আছে শুধুমাত্র, পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই না? এইটুকুতে কিন্তু অনেক কিছু করা যায়। যেখানে আটটা হচ্ছে ধ্রুবক, এটার মান হচ্ছে 8.314 জুল পালভো পার কেলভিন। এইটার একক সহ মনে রাখবা। পরীক্ষায় এমসিকিউ পর্যন্ত এটা দেয়। আমাদের সময় না, আগের বছর বোর্ড পরীক্ষায় পর্যন্ত আসছিল। আর এর মান নিচের কোনটি, আমাদের সময় না আগের বছর, আগের বছর আমি ভুলে গেছি, আমি যাই হোক, ও আগের বছর তো পরীক্ষা হয়নি, তার আগের বছর আমি ভুলে গেছি, আমি কিন্তু বোর্ড কোশ্চেনে দেখছিলাম দিছি। প্রত্যেকটাতে 8.314 মান দেওয়া আছে, কোনটাতে দেওয়া আছে জুল পার কেলভিন, কোনটাতে জুল পার মোল, মানে এরকম করে। ভাইয়া, হ্যাঁ বলো। সার্বজনীন না সর্বজনীন বলতে বলতে ছাড়লেন না, ক্লিয়ার করে বললে ভালো হতো। সর্বজনীন, আচ্ছা, সার্বজনীন মানে হচ্ছে তুমি যেই জায়গাতেই যাও ওইটা একদম ফিক্সড থাকবে। তুমি আচ্ছা, তোমার তো এগুলো ধ্রুবক এখনো পড়োনি, তোমাদের কোন ধ্রুবকের কথা বললে তোমরা বুঝবা। আচ্ছা, হ্যাঁ, এটা এটা তো অন্তত পড়ে আসছে, দেখো তো 1/4 পাই এপসিলন Q1/Q2, Q1 Q2/d², এটা দেখছো না? হুম, দেখছি আচ্ছা জানো এইটা প্রথম। না হয় অনেকে, আচ্ছা এটা হয়তো দেখেনি এখনো, যারা স্থির পড়েনি। 19 তো এইটা অন্তত করে আসছো, 9 × 10⁹ Q1 Q2/d², মানে এইটুকুর মান ছিল হচ্ছে এটা। আসলে কিরকম? শর্ট সিলেবাস। তোমাদের তো কষ্ট, আচ্ছা যাই হোক, এটা অন্তত, আচ্ছা এটা এটা দেখো, এই জিনিসটা কিন্তু সব জায়গায় সেম না। তোমরা যারা হচ্ছে চিত্রে দেখছো অন্তত, তারা দেখবা এই জিনিসটা কিন্তু সব জায়গায় ফিক্সড না। এই এপসাইলন যেটা আছে না, এটা হচ্ছে চেঞ্জ হয়। এটা ধ্রুবক ঠিক আছে, তুমি যখন পৃথিবীতে মানে বায়ুর মাধ্যমে হিসাব করবে না, তুমি 9 × 10⁹ ধরে হিসাব করতে পারবা, সমস্যা নাই। এই জন্য এটাকে বলা হয় শুধু ধ্রুবক, শুধু ধ্রুবক, ঠিক আছে? কিন্তু যখনই তুমি মিডিয়াম চেঞ্জ করবা, পানির মধ্যে যাবা, দেখবা হচ্ছে এটার মান অন্যটা হয়ে গেছে, 9 × 10⁹ অন্যরকম হয়ে যায়। মানে এটাকে প্রত্যেকটা হচ্ছে মাধ্যম যখন চেঞ্জ করবা, এটা মান হচ্ছে আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এইগুলা হচ্ছে শুধু ধ্রুবক। আর যেটা করে যত তুমি মাধ্যম চেঞ্জ করো, পানির ভেতরে যাও, গ্যাসের ভেতরে যাও, বায়ুতে থাকো, মহাশূন্যে যাও, যেখানেই যাও, সব জায়গায় মান হচ্ছে সেম থাকে। সেইগুলাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। যেরকম হচ্ছে আর একটা, তারপর এই যে জি, বড় হাতের জি, মহাকর্ষ অভিকর্ষ ছিল তোমাদের 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এরকম, তুমি যেখানেই যাও এই মানটা ফিক্সড। এখন বোঝা গেছে? হুম। আচ্ছা, দেখো তাহলে পিভি, যারা নতুন আছো তারা হচ্ছে তেমন একটা দেখি প্রশ্ন করো না, যাই হোক প্রশ্ন করবো, সমস্যা নেই। যে দেখো এদের যা সমস্যা হয় সাথে সাথে প্রশ্ন হয়, যে কোনো প্রশ্ন করবো, সমস্যা নেই। শুধু সংসারের প্রশ্ন বাদ দে, তোমার সংসারের প্রশ্ন বাদ দিয়ে যে কোনো প্রশ্ন কর, সমস্যা নেই। সব ধরনের তাই না ভাইয়া? পার্সোনাল প্রফেশনাল সব? যে কোনো কিছু সমস্যা। আচ্ছা যাই হোক, দেখো সংসারের প্রশ্ন পিভি কি ভাইয়া? ইকুয়ালস, সংসারের প্রশ্নটা কি ভাইয়া? যার সংসার পার্সোনাল আছে সে সংসার সে নাকি? জানে।
আচ্ছা দেখো, তাহলে আমাদের এখন হাতে আছে হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। এইটাই প্রথম ক্লাসে বলছিলাম আদর্শ গ্যাসের সমীকরণ। প্রথম ক্লাসে শুধু বলে দিছিলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ। এখন তো প্রুভ করে দেখালাম। এইটা দিয়ে যে কত কিছু করা যায় মানে চিন্তাও করতে পারবা না। এমনি আর এটাকে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বানাইনি। এই একটা সূত্র দিয়ে হাজার হাজার সূত্র বানানো যায়। তুমি দেখো এইটা দিয়ে দেখো, তোমাদের আমি হচ্ছে এইগুলা ট্রিক্স, কিন্তু এইগুলা কোনো বইয়েও নাই, কিছুই নাই, এগুলা তোমার নিজে নিজে দেখতে হবে, অ্যানালিসিস করলে বুঝতে পারবা। আচ্ছা এখানে যদি মনে করো ভি, এন আর আর, মানে এইটা এটা এটা তিনটা যদি ধ্রুবক হয়, সম্পর্ক আসবে কিসের কিসের মধ্যে? পি আর টি। তাহলে পি আছে এই পাশে, টি আছে এই পাশে, মাঝখানে একটা সমানুপাতিক বসাই পি দাও। সমানুপাতিক টি। এটার সূত্র আসছে। হ্যাঁ। এইরকম করে তিনটা করে ধ্রুবক ধরবা, বাকি দুইটার মধ্যে সম্পর্ক বের করবা, যে কোনো কিছু সম্পর্ক তুমি বের করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমাদের আমি হচ্ছে কয়েকটা জিনিস দেখাচ্ছি, এইগুলো দেখলে, এটা তোমাদের বই আছে, যেটা এখন দেখাবো এটা বই আছে, তারপরে দেখাচ্ছি এইটা থেকে কত ধরনের সূত্র হচ্ছে নিয়ে আসা যায়। এইটা তো তোমরা পড়ছো, দেখো তো, মূল সংখ্যা ইকুয়ালস টু ভর ডিভাইডেড আণবিক ভর। এটা পড়ছো না? হ্যাঁ ভাইয়া। কেমিস্ট্রিতে এটা দেখছো না? তাহলে এই জায়গায় আমি হচ্ছে এই জিনিসটা হ্যাঁ। বসাই, দেখো পিভি ইকুয়ালস টু, ভরকে ধরলাম ডাব্লু, আণবিক ভরকে ধরলাম বড় এন, আর টি। ঠিক আছে, এই এমটাকে এই পাশে আনলাম, ভিটাকে ওই পাশে লিখলাম, পি বাই এম ডাব্লু বাই ভি আর টি। এখন আমার ঘনত্বের সূত্র বলো তো, ঘনত্ব রো ইকুয়ালস টু কি ছিল? M/V। এম, যাই হোক ভর বাই আয়তন আর কি, ডাব্লু বাই ভি না, ডাব্লু বলো এম বলো একই হ্যাঁ। জিনিসই আর কি দুইটা। তাহলে এইটার ইকুয়ালস, মানে এটা আলাদা, এইটার বদলে দেখো তো আমি রো লিখতে পারবো? দেখা যায় রো, জি। এইটুকুর বদলে রো লিখলাম। ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে আবার একটা সূত্র আসে। এই সূত্র দেখো, আমি যদি তোমাকে একটা গ্যাসের নাম বলে দিই, তার জন্য কি এম এর মান ফিক্সড না? এমটা কি আণবিক ভর। সাপোজ হলো অক্সিজেনের জন্য বললাম, অক্সিজেন আণবিক ভর কত? 32। 32। 32। নাইট্রোজেনের কত? 28। আচ্ছা 28। এখন তোমাকে আমি যদি যে যেই গ্যাসেরই হোক, আমি যদি গ্যাসের একটা নাম দিয়ে শুধু বলে দিই, তাহলে তোমার জন্য কি এম এর মান ফিক্সড হয়ে গেল না? তাহলে কি এমটা কি ধ্রুবক? না। এম ধ্রুবক, আর আর তো সবসময় ধ্রুবকই, তাহলে এখান থেকে দেখো তো লেখা যায় পি সমানুপাতিক রো টি। এখান থেকে আরেকটা সমীকরণ আসে, এইটা তো অপন স্যারের বই দেওয়া আছে, ইসাক স্যারের বই আমি জানি না আছে নাকি, দেখিনি, দেখে আসলাম এই কেবলই হচ্ছে, এটা প্রমাণ করে দিয়ে আসলাম তো একটু আগে পরে দেখেছিলাম। এই যে কে, তাহলে এটা পি বাই রো টি ইকুয়ালস টু কে। এখান থেকে দেখো সূত্র তাহলে কি আসলো আরেকটা, পি ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান, এইটা ইকুয়ালস টু একটা সূত্র আসলে দেখো, পি টু বাই P2 ডিভাইডেড রো টু। টি টু। আছে ভাইয়া, কেবল একটা মেদ দেখলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থাকার কথা। আর না থাকলে এটাতে বললাম তো অনেক সূত্র বানানো যায়, আরো কিছু দেখো মানে দেখাচ্ছি তোমাকে, যাই দিক সেটা দিয়েই হচ্ছে বানাই ম্যাথ করতে পারবো। তো দেখো কয়েকদিন পর, এখন তো কেবল নতুন ফার্স্টে উঠছে, তো কেবল একটা পরীক্ষা দাও, দেওয়ার পরে ধীরে ধীরে যখন বিভিন্ন হচ্ছে জায়গায়, প্রাইভেট বা বিভিন্ন জায়গায় যখন এই ভার্সিটি টাইপ ইঞ্জিনিয়ারিং টাইপ এক্সাম দেখবা, এই জিনিসটা সবচেয়ে বেশি দেখবা, মানে এখান থেকে একটা করে প্রশ্ন আসবে, আর দেখবে এক একবার এক এক রকমের প্রশ্ন আসবে। ম্যাথ থেকে একটা একবার কোশ্চেন দিছিলাম এখান থেকে একটা সিম্পল, দেখো ওই জিনিসটা তোমাদের আমি দেখাচ্ছি। তুমি এখান এই জিনিসটা থেকে সূত্রটা বের করতে হবে, বের করে তুমি হচ্ছে ম্যাথটা করতে পারবা, কিন্তু বেশিরভাগই পারেনি। বেশিরভাগ মানে 99% বুঝে পারেনি, একজন দুইজন পারছিল মুভি। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দিয়েছিলাম আমি, আমাদের থেকে হচ্ছে কোশ্চেন গুলো করে নেয় তো ইঞ্জিনিয়ারিং। আচ্ছা দেখো, এখান থেকে কত কি আরো বানানো যায়। এইটা তোমার হচ্ছে পুরোটাই তোমার নিজের মাথার খেলা। এইটা থেকে কি বানালাম, পি এম ইকুয়ালস টু রো আর টি। আবার কি বানাইলাম দেখো, পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। এই কটা আমি এখন পর্যন্ত জানি, তাই না, আমার হাতে আছে। এখন আমি প্রশ্নে যদি এরকম করে বলে দেই,
কোন সিলিন্ডারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস করলে ভর কত হবে? অক্সিজেন না, সরি, শুধু গ্যাস দিই, অক্সিজেন ফিক্সড, না না, অক্সিজেন ফিক্সড হতে দিতে হবে। ভর কত হবে? এইটা তাহলে এখন বের করো। দেখো, এখানে দিছে কি ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে ভর, তার মানে আমার কাজ করতে হবে কি তাপমাত্রা আর ভর নিয়ে কাজ করতে হবে না? এখন দেখো, একটা সিলিন্ডার, আমি তো বলেই দিছি সিলিন্ডারের আয়তন কি কোনো চেঞ্জ হবে? সিলিন্ডারের আয়তন কি চেঞ্জ হবে? না। সিলিন্ডার আয়তন যদি চেঞ্জ না হয় তাহলে ভি ফিক্সড হয়ে গেছে। কারণ তুমি তাপমাত্রা বাড়াবার যাই করো, সিলিন্ডার তো আর হচ্ছে বড় হয়ে হেলিকপ্টার হয়ে যাবে না, সিলিন্ডার তো সিলিন্ডারই থাকবে। এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করতে তার কিছু হবে না। আর চাপ অপরিবর্তিত লেখায় আছে, এটাও ফিক্সড। এম তো অক্সিজেনের জন্য 32, এটাও ফিক্সড। আর ধ্রুবক সম্পর্ক আসছে, দেখো তো, ডাব্লিউ টি, এটা ইকুয়ালস টু কে লেখা যায়? ভাই আরেকবার বলেন তো, বুঝলাম না এটা। আচ্ছা, সিলিন্ডারের কথা বলছে, তাপমাত্রা আমি 20 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে নিয়ে গেছি। এই 30 ডিগ্রি সেলসিয়াস জন্য তো সিলিন্ডারের তো আয়তন তো চেঞ্জ হচ্ছে না, তাই না? সিলিন্ডারের আয়তন তো ওইটা সিলিন্ডারের ভিতরেই তো আছে, তাহলে সিলিন্ডারের এই আয়তন এটা তো ফিক্সড। তারপরে তুমি যেটা করবা, এই যে পি, এখানে দেয় আছে চাপ পরিবর্তিত, পিও ফিক্সড, মানে ধ্রুবক হয়ে গেছে। ফিক্সড মানে এগুলো ধ্রুবক হয়ে গেছে এখন। এম এর মান তো অক্সিজেন গ্যাস বলে দেওয়া আছে, তার মানে এটা 32 হয়ে গেছে। ঠিক আছে। আর আর তো এমনিতেই ধ্রুবকই, ওটা নিয়ে কিছু বলা লাগবে না। তাহলে এইগুলো সব এখন হয়ে গেছে ধ্রুবক, তাহলে এখানে বাকি আছে কি কি? ডাব্লিউ আর টি। তাপমাত্রা, ভর আর ওজন। ভর আর তাপমাত্রা যেইটুকু থাকবে ওইটা ইকুয়ালস টু কে লিখে দিবা। বা এই যে এইটাতে করছিলাম না, দেখো এইটাতে মনে করো যখন এই যে ভি আর এইগুলোর সমানুপাতিক ছিল, তখন দেখো এই যে টিটাকে এই পাশে নিয়ে এসে যে এক পাশে ফাঁকা করবা, পি বাই টি ইকুয়ালস টু কে। এই যে রেনোর সূত্র বের করলাম না একটু আগে দেখালাম, সেম ভাবে দেখো ডাব্লিউ টি ইকুয়ালস টু কে। তার মানে এই ম্যাথ করার সময় তোমার সূত্র ইউজ করতে হবে, W1 ইকুয়ালস টু W2 T2। বোঝা গেছে কথা? আচ্ছা। এটা কোনো কোনো জায়গায় কোনোদিন কোনো সূত্র দেখবে না, মানে কিছু কিছু জিনিস এরকম পাবা যে কোনো জায়গায় এই সিম্পল একটা ম্যাথ, কিন্তু দেখো কতক্ষণ লাগবে ম্যাথ করতে? 1 মিনিট। যদি এই ম্যাথটা বোঝা মানে আগে থেকে জানা থাকে, 1 মিনিটও লাগবে না এই ম্যাথটা করতে। কিন্তু এটা তো জানাই, ওই যে বললাম 99% পারেনি। তো বের করে নিয়ে তারপরে করতে হবে। মানে এইগুলা চিন্তা করবা, বিভিন্ন যখন ম্যাথ ধীরে ধীরে করবা না, তখন এমনি তোমার ভেতর ধীরে ধীরে ইনপুটটা গুলো ঢুকে যাবে। তখন বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তারা তো অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক দেখবা। তারা ভার্সিটি প্রিপারেশন নেবে তারা ভার্সিটি প্রশ্ন ব্যাংক দেখবে, তারা মেডিকেল নেবে মেডিকেল। তুমি যেই লাইনে আছো ওই লাইনেরটা দেখবা। দেখবা ওই জায়গা থেকে তুমি বিভিন্ন নতুন কিছু তথ্য, অনেক কিছু তথ্য পাবা। কারণ ওইগুলোতে তোমার সবকিছু আর সিম্পল ম্যাথ দিয়ে দিবে না, যে আমি সিম্পল একটা ম্যাথ হচ্ছে করে গেলাম, ওইটা হচ্ছে অ্যাডমিশনে চলে আসলো, এরকম কিন্তু হবে না। তুমি যেই জায়গার কথাই বলো, মেডিকেলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি সিম্পলি পড়ে যাবা, একটু হালকা একটু প্যাচ দিয়ে দিয়ে দিবে, কঠিন কিন্তু দিবে না, হালকা একটু প্যাচ দিয়ে দিবে। মেডিকেল একবার প্রশ্ন আসছিল, সিম্পল একটা জিনিস, 0.1 মোলার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, 0.1 মোলার HCl, 0.1 মোলার কার্বনিক অ্যাসিড, 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড। চারটা অপশন দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে কোনটির পিএইচ বেশি। বলো তো দেখি কোনটার পিএইচ বেশি হবে? পিএইচ তো জানো, পিএইচ তোমরা 19 পড়ে আসছো না? শর্ট সিলেবাস। শর্ট সিলেবাস। শর্ট সিলেবাস। আচ্ছা, ফার্স্ট টাইম পিএইচ পড়ছি। মোটামুটি ফার্স্ট টাইম পড়ছি, শুধু পড়ে গেছি পানির পিএইচ এর মান কত, নিরপেক্ষ কত, এরকম আচ্ছা এরকম। আচ্ছা ওটা আচ্ছা, হচ্ছে যাই হোক, এটা কিন্তু পিএইচ একদম সমান সিম্পল একটা প্রশ্ন, মানে যারা বুঝে এটা সলভ করবে তাদের কাছে কিছুই না, কিন্তু না বুঝলে এটা অনেক কঠিন। এটা আণবিক ভরের উপর নির্ভর করবে।
না, এটা আণবিক ভর না। যেটা কম বিশ্লেষিত হবে সেটা হচ্ছে পিএইচ বেশি হবে। অ্যাসিডের পিএইচ কম হয় না? এগুলো সবই তো অ্যাসিড। হ্যাঁ। যেটা যত স্ট্রং অ্যাসিড তার পিএইচ তত কম, যেটা যত দুর্বল সেটা তত তার পিএইচ বেশি। কার্বনিক অ্যাসিড দুর্বল, এই জন্য ওটার পিএইচ বেশি। যাই হোক, এরকমই হয় অ্যাডমিশনে, এইগুলা এরকমই হয়, বুঝছো? অল্প একটু চেঞ্জ করে দিবে, ওটা তোমাকে ধরতে হবে। আচ্ছা, যাই হোক, এইটুকুতে কারো প্রবলেম নয় আশা করি, তাই না? তাহলে আমরা একটু দু একটা ম্যাথ করি। এত তো বক বক করলাম, দু একটা ম্যাথ করি। ও, ভাইয়া ভাতটা টাস খাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করছেন? আমি খাওয়া দাওয়া করি আজকে, গায়ে জ্বর। আচ্ছা, 1 মোল, আচ্ছা 3 মোল, 3 মোল গ্যাস আছে। গ্যাসের অনুসমূহ পাত্রের গায়ে 1.5 ATM। সরি, এটা দিয়ে দিচ্ছি কেন, কত চাপ প্রয়োগ করবে? ঠিক আছে, বুঝতে পারছো? দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার কোনো পাত্রে 3 মোল গ্যাস আছে। গ্যাসের অনুসম পাত্রের গায়ে কত চাপ প্রয়োগ করবে, মানে চাপটা আমার বের করতে হবে। আর আগে তোমাদের বলছিলাম তুমি ফাইন্ড আউট করে নিবা যে কি কি দেয়া আছে। এই যে 25 ডিগ্রি মানে কি, টির মানটা দেওয়া আছে। 2 লিটার মানে কি, ভির মান দেয়া আছে। 3 মোল মানে কি, এন এর মানও দেয়া আছে। তাহলে কোন সূত্র বলবে বলো তো? আর চাপ বের করতে হবে, পি পিভি ইকুয়াল টু এনআরটি, ওটাই তো বুঝবে। ইকুয়ালস টু এন আর টি। কিউই করতে হবে। ঠিক। সিম্পল। এইটা হতে গ নাম্বারে এগুলা প্রশ্ন আসে, ঠিক আছে? গ নাম্বার বললাম তো, হয় এটা আসবে ভাই বয়স অথবা চার্জ থেকে আসবে। আর ঘ নাম্বারে আসবে হচ্ছে বুদবুদ নিচে থেকে উপরে যাওয়ার ব্যাপারটা আসবে। তাপমাত্রা দেওয়া থাকলে একটু কষ্ট বেশি করতে হবে, আর তাপমাত্রা না দেওয়া থাকলে তো আরো সহজ। এটা তো দেখাইছে বলের সূত্র করানোর সময়। যারা হচ্ছে ক্লাস দেখোনি, ফার্স্ট ক্লাসটা ভালো করে দেখবা। মনে করো ওইটা থেকে তোমাদের একটা সৃজনশীল পড়াইছি আমি, এটা ভালো করে দেখবা একদম, বিশেষ করে শেষের অংশটা অনেক ভালো একদম করে দেখবা, যেন মিস না হয় এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোশ্চেন আসলে। বোর্ড পরীক্ষায় আমি, আমাদের তো দুইটা সেন্স অ্যান্সার করা লাগছে, আমি তাও এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করছি। আগে থেকে টার্গেট নিয়ে গেছি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা লাগবে। আরেকটা করছিলাম ভেক্টর থেকে, ভেক্টর আমার ফেভারিট চ্যাপ্টার ছিল। ভেক্টর থেকে দুইটাই সহজ আসছিল, তো ভালো একটা চ্যাপ্টার থেকে দুইটা দিলে কেমন লাগে, ওই ভাবলাম এটা থেকে দিই। ঠিক আছে, ম্যাথটা করো তাহলে। এখন আমাকে বলো তো, ভির মান কত? 2 × 10⁻³ মিটার কিউব। এটা কিন্তু লিটারে আছে, এটাকে মিটার কিউবে নিয়ে যেতে হবে, এসআই ওকে। মানে 10⁻³ ভাইয়া মিটার একটা কিউব। প্রশ্ন আছে করি। আর এর মান তো আমি জানি, 8.314 জুল পার মোল পার কেলভিন। তারপর এন এর মান হচ্ছে ব্যাস 3 মোল। টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25, 25 + 273, তারপরে 298 কেলভিন। এর মানটা বের করতে হবে। তাহলে এর মানটা এখান থেকে বের করো, এন আর টি বাই মান বসাও, 3 × 8.314 ইন্টু হচ্ছে 298 ডিভাইডেড, ভি হচ্ছে 2 × 10⁻³ এখন যদি ক্যালকুলেশন করো তাহলে এর মান চলে আসবে। ভাইয়া হ্যাঁ, বলো। আচ্ছা, আয়তন মানে কি? আমরা তো আগে মানে আয়তন বের করতাম দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা একটা আয়তন হতো।
আচ্ছা মানে এই সিলিন্ডারের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আয়তন বুঝতে একটু ঝামেলা হয়। আচ্ছা, দেখাচ্ছি দাঁড়াও। এত প্যাসকেল, এত এটা আসলে দেখো তো, 3.7 × 10⁶ হ্যাঁ। আচ্ছা, বালতি দেখছো কোনোদিন? হ্যাঁ। মনে করো এইটা হচ্ছে গ্লাস। আপনি তো এটা ইয়ার গ্লাস আঁকালেন ভাইয়া। ইচ্ছা করে আগেছি। দেখো, এইটা মনে করো গ্লাস, এর ভেতরে কি পানি রাখা যায়? হ্যাঁ, এখন কোন জায়গায় তুমি পানি রাখো এটা? কি আবার গ্লাস ভরে? ভিতরে। গ্লাস ভরে রাখো না? এই যে গ্লাস ভরাতে হ্যাঁ, যতটুকু পদার্থ লাগে এইটাই হচ্ছে গ্লাসের আয়তন। বোঝা গেছে কথা? এখন সেম জিনিসটা হচ্ছে এই বক্সের গ্লাসের ক্ষেত্রে। আয়তন। এক- হ্যাঁ, গ্লাসের আয়তন মানে কি? ওই যতটুকু আয়তন ওইটাই তো, বস্তু যতটুকু রাখবে ততটুকু। এই যে মনে করো একটা ত্রিমাত্রিক বক্স আঁকালাম, মোটামুটি হলো আর কি, আমি অত ভালো পারি না। দেখো, হ্যাঁ, আচ্ছা, হাতে ব্যবস্থা থাকতে হবে, এরকম করতেছি কেন? হাতে তোমার ব্যবস্থা আছে, সমস্যা নেই। ভালো কথা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা ভালো করে পড়বা। ভিক্টোরিয়া আছে, ভিক্টোরিয়া এসে ক্লাস মিসিং, সময় নাই। ইয়ার। দেখো, এই যে তোমার যখন ত্রিমাত্রিক ব্যবস্থা দিবে, এই ত্রিমাত্রিক একটা মনে করো বক্স, এই বক্সটা তুমি যেদিকে কল্পনা করো সমস্যা নাই, বক্সের ভিতরে ফাঁকা জায়গা আছে না? হ্যাঁ, এখন হ্যাঁ, এই অনেক জায়গায়, জায়গা। এখন চিন্তা করো, তোমার বাড়িতে সাপোজ মনে করা হচ্ছে, কি দিয়ে উদাহরণ নেই, মনে করো বিরিয়ানি রান্না হচ্ছে। রান্না তো হচ্ছে রান্নাঘরে, চুলার উপরে হচ্ছে রান্না, তুমি হচ্ছে বেডরুম থেকে হচ্ছে রান্না হচ্ছে, এই যে মনে করো ধোঁয়া উঠছে, রান্না হচ্ছে রান্নাঘরে, কিন্তু বেডরুম থেকে তুমি হচ্ছে কেমনে বুঝতে পারো? গন্ধ শুকে। আচ্ছা, এটা গেল কেমনে? এই গন্ধটা যাওয়া মানে কি, দেখো, এইগুলো এই রান্নার যেটুকু অংশ বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এইটা কি আশেপাশে এরিয়া পুরাটা ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে না? গ্যাসের ধর্মই তো এটা, হ্যাঁ, তোমাদের গ্যাসের ধর্ম এখনো পড়ায়নি, হচ্ছে একটু পরে এখনই দেখাবো। গ্যাসের ধর্ম হচ্ছে এটা, এইটা কোনো বাধা মানবে না, এটা চলতেই থাকবে। এটা যদি বাহির থেকে তুমি প্রেসার টেসার কিছু না দাও, এইটা কিন্তু মানে ফাঁকা জায়গা, পুরা জায়গা যতটুকু জায়গা থাকবে ততটুকু নিয়ে মিশ্রিত থাকবে। ঠিক আছে, সেম এই জায়গায়, এইটুকুতে তুমি যদি মনে করো আমি হচ্ছে শুধু এইটুকু মনে করে গ্যাস এর ভিতরে রাখছি, এরা কি এর ভিতরে এইটুকুতেই থাকবে? এরা কিন্তু পুরাটা জায়গা দখল করবে, তাই না? সিলিন্ডারে হ্যাঁ, তাহলে যতটুকু আয়তন পুরাটা তাহলে দখল করতেছে না গ্যাসটা? হ্যাঁ, এই জন্যই যখন আমরা গ্যাস নিয়ে হিসাব করি সিলিন্ডারের আয়তন ধরি, কারণ তুমি যেই জায়গাতেই রাখো গ্যাসটা পুরো জায়গার আয়তনটা হচ্ছে কভার করে, পুরো জায়গা জুড়েই থাকবে। ও, ও হবে, এগুলা পড়াবো, এগুলো আছে তোমাদের, এইগুলোই আছে গ্যাসের চ্যাপ্টারে। বলছিলাম শুরুতেই, চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা হচ্ছে আদর্শ গ্যাস, একটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। কেবল আমাদের আদর্শ গ্যাসের পার্টটা মোটামুটি শেষ হলো। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্বর একটা কাজ করবা, যেগুলো গতিতত্ত্বের যেগুলো জিনিসগুলো লেখা আছে ওইগুলো তোমরা একটু নিজেরা হচ্ছে পড়ে নিবা। আমি বইটা একটু বের করি, আমি শুধু দেখে দিচ্ছি কিছু না, ওইগুলো রিডিং করা। কে যেটা বুঝবা না সেটা শুধু সামনের দিন বলবা যে এইটা হচ্ছে বুঝিনি, মানে এই টপিকটা বা এই লাইনটা বুঝিনি। ঠিক আছে, কারণ এগুলো বাংলা রিডিং করা তো, ওইগুলা। আচ্ছা, কই রাখছি এখানে, ফার্স্ট পেপার বই।
আচ্ছা, এই বইয়ে ভালো করে দেয়া নাই, মানে পৃষ্ঠা কাটা কাটা আছে, মাঝখানে পৃষ্ঠা নাই একটা সম্ভবত। না না, আছে আছে, কিন্তু হচ্ছে স্টিকার মারা আছে। এবার বোঝা যাচ্ছে না, আমি তারপর দাঁড়াও শুধু দেখাচ্ছি হালকা করে। এই যে দেখো, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, গ্যাসের গতিত্ব, ইসাকসের বই পুরো তখন ছিল, দুইটাতেই আছে। এই স্বীকার্য গুলো শুধু পড়বা, এই যে প্রত্যেকটা গ্যাসই সমান ভরের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এদের নাম অণু। অণুগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে, মানে এইগুলো জেনে এগুলো শুধু পড়বা। এগুলো ওইরকম বোঝানোর খুব বেশি তেমন কিছু নাই, দুই একটা সমস্যা হতে পারে। 14টা 15টা এক এক বই এরকম আছে, সবগুলো একটু শুধু পড়ে নিবা। ঠিক আছে, এটা শুধু পড়বা, এইগুলাতে তেমন কিছু নাই। এই যে এখানে আণবিক গ্যাসের গতিতত্ত্ব, এই যে এইগুলা, হ্যাঁ, এইগুলা একটু দেখে নিবা। তারপরে এইগুলা আমি হচ্ছে সূত্রের প্রমাণ এটা করে দেবো, সমস্যা নেই। এই এই সূত্রে দেখতে পাচ্ছ, এই পেজ দেখতে পাচ্ছ কি তোমরা? এই প্রমাণটা ঢাকা ভার্সিটিতে আসছিল। এই যে পিভি ইকুয়ালস টু 1/3 mc স্কোয়ার, এই এই প্রমাণটা আসছিল আমাদের সময় ঢাকা ভার্সিটিতে রিটেনে। প্রমাণ আসছে, প্রত্যেক বছরে একটা করে প্রমাণ দেয় ঢাকা ভার্সিটিতে। আচ্ছা, যাই হোক, এখন যেটুকু দরকার সেটুকু হচ্ছে তোমাদের বলে দিই তাহলে হবে। এখানে আছে, দেখি এখানে কি কি দিছে। এখানে তেমন কিছু নাই। আচ্ছা চল সাইডে যাই। তাহলে গতিতত্ত্ব এগুলো একটু শুধু নিজে পড়ে নিবা, নিয়ে দেখবা যে কোনো জায়গায় সমস্যা হলে সামনের ক্লাসে বলে সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখবো এই যে গ্যাসের অণুগুলো আছে না, গতিতত্ত্বের মধ্যে হচ্ছে তোমরা দেখবা পূর্বা শিকার্যের মধ্যে যে অণুগুলা কি। তোমরা নিজেরাও জানো তো, গ্যাসের অণুগুলা কি সবসময় ছোটাছুটি করে না? তাহলে ছোটাছুটি যদি করে, এইগুলা তো একটা বেগ আছে, তাই না? কিন্তু এইগুলা বেগ তো চেঞ্জ হয় সব সময়। আমরা তো আদর্শ গ্যাস নিয়ে হিসাব করতেছি, সবকিছু আদর্শ হয়ে গেছে এখন। কিন্তু বাস্তব গ্যাসে তো আর এরকম হয় না, যেগুলো আমরা হিসাব করতেছি একটু কম বেশি হচ্ছে, আর কিন্তু সব হিসাবেই বাস্তব গ্যাসে তো আর তার হবে না। আচ্ছা, এই অণুগুলা কি সবসময় ছোটাছুটি করে? তাহলে অণুগুলার কি একটা বেগ আছে না? এই বেগ গুলা ক্যালকুলেশন করার জন্য দেখো অনেক কিছু আছে, মানে অনেকটা কয়েকটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, সেটাকে বলা হয়, চেঞ্জ করে নিই এটা, গড় বেগ। আচ্ছা, গড় বেগ কেন আমরা হিসাব করতেছি, ডিরেক্ট বেগ কেন পারতেছি না? দেখো, অনেকগুলো অণু থাকে না এইভাবে, এগুলা তো এক একটার হচ্ছে বেগ এক এক রকম হয়। কারণ কি, যে বলতো দেখি, এগুলো এক একটার বেগ এক এক রকম হয় কেন? সবাই দূরত্বের চুপচাপ। কারণে। আচ্ছা দেখো, এটা হয় কি, অণুগুলা কিন্তু সবসময় নিজেদের মধ্যে ধাক্কা খায়। এই ধাক্কা নিয়ে একটা হচ্ছে টপিক আছে, ওইটাও পড়াবো এই সামনের ক্লাসে। ধাক্কা নিয়ে একটা টপিক আছে। এগুলো কিন্তু সবসময় একে অপরের সাথে ধাক্কা খায়, ঠিক আছে? এই যে ধাক্কা খায়, এই ধাক্কার জন্য এক একজনের ব্যাগটা হয়ে যায় এক এক রকম। এই জন্য আমরা যখন হিসাব করি, মনে করো হচ্ছে এখানে 10টা অণু হিসাব করি, 10টা অণু নিয়ে হিসাব করলে তখন এই 10টা অণুর গড় বেগটা যেটা হয়, ওইটা আমরা ধরে নিই যে গ্যাসের বেগটা এত। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা গড় কেমনে নির্ণয় করি বলো তো? তোমাদের আমি যদি বলি 5 আর 7-এর গড় করো, কেমনে ভাই বের করবা? আরেকবার একটু বলেন তো, 10টার পর এক থেকে একটু একটা, শোনো, সমস্যা হয়েছিল। এক একটা হচ্ছে এই যে অণু, এগুলা তো ছোটাছুটি করতেছে, এক একটা অণুর বেগ এক এক রকম। আমার তো হচ্ছে গ্যাসের, আমার তো প্রত্যেকটা অণুর আলাদা করে জানার দরকার নাই, আমার যেটা দরকার সেটা হচ্ছে গ্যাসের বেগটা কত। এটা কিন্তু একটা গ্যাসেরই এতগুলো অণু লিখছি আমি, একটা গ্যাসে অনেক অণু থাকে। মানে একটা অক্সিজেনে কয়টা অণু থাকে? একটা অক্সিজেনে, 2টা অণু, মাথা ফাটাবো তোমার। মানে 2টা অক্সিজেন অণু না? না না, সরি দুইটা সরি তো সরি সরি, পরমাণু থাকে। 2টা পরমাণু, 6 পয়েন্ট। 6.023 6.0 ইন্টু টু 10 টু থ্রি the 23। 10⁻23টি অণু থাকে একটা অক্সিজেনে, তাহলে চিন্তা করে দেখো। এইগুলা তাহলে কি আলাদা আলাদা করে হিসাব করতে পারবা? এই জন্য গড় একটা মানে হিসাব করা হয়, একটা অক্সিজেনের বেগ কত, এইভাবে হিসাব করতে হয়। আচ্ছা যাই হোক, এখন আমাকে বলো দেখি, এই যে 5 আর 7 তুমি গড় কেমনে করো? 5 আর 7 5+7 বাই 2, দুইটা যোগ করে তাই ভাগ- না? যদি তিনটা সংখ্যা দেই,
তাহলে কি করবা? তিনটা হচ্ছে যোগ করবা, কত দ্বারা ভাগ করবা? 3 দ্বারা। 3 দ্বারা। কত আসবে? 35। যাই হোক, যে যে কোনো একটা মান আসে, দশমিক আসবে। আচ্ছা, এখন গড় বেগ তাহলে সেম এইভাবে হিসাব করতে হবে। দেখো, এখানে ধরে নিলাম আমি এন সংখ্যক অণু আছে, ঠিক আছে? এন সংখ্যক অণু যদি হয়, এই যে এইটা হচ্ছে গড়, এর উপরে চিহ্ন দেওয়া মানে হচ্ছে গড় বেগ বুঝায়, গড় বুঝায় আর কি উপরে চিহ্নটা। সি দ্বারা হচ্ছে গ্যাসের বেগটা বোঝায়, ঠিক আছে? মনে করো এক প্রথম অণুর বেগ হচ্ছে C1, তারপরের অণুর বেগ হচ্ছে C2, তারপর এটা হচ্ছে C3, এরকম ডট 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 এন সংখ্যক অণু নিলাম, এটার বেগ হচ্ছে Cn। তাহলে কত দ্বারা নিচে ভাগ হবে এখন বলো তো? অণু আছে কতগুলা দেখো তো, 1 2 3 এভাবে কয়টা আছে? এনটা। তাহলে নিচে কত দ্বারা ভাগ হবে? এন। n দ্বারা। এইটা হবে এন দ্বারা ভাগ, ঠিক আছে? বুঝা গেছে কথা? বড় যতগুলো হাতের অণু n। থাকবে তত, এগুলো লাগবে না, এগুলো শুধু পড়ে যাবে, এগুলো লাগবে না। ভাই, বড় হাতের n লাগবে। বড় হাতের এন দেওয়াটা বেটার, অনুসংখ্যা না। এন ছোট হাতের এন দ্বারা মূল সংখ্যা বোঝায়, এই জন্য বড় হাতের এন দেওয়া হয়। তো বড় হাতের এন মানে অ্যাভোগাড্রো সংখ্যা বোঝো না, অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু সংকেত কিন্তু বড় হাতের এন না। এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বোঝায়। যখন যেখানে এন এ লেখা থাকবে সেটা বোঝায় অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। আচ্ছা, আচ্ছা। এটা বুঝলাম গড় বেগ। আরেকটা টার্ম তোমরা দেখবা, এর পরের টার্ম বইয়ে দেখবা, গড় বর্গ বেগ। বেগ। আরএমএস বেগ। না, এটা আরএমএস না, এর পরেরটা হচ্ছে আরএমএস। গড় বর্গ বেগটা হচ্ছে ওই সবগুলোর উপরে শুধু স্কোয়ার, মানে গড়ই করবা কিন্তু কিসের? বর্গ বেগ, ঠিক আছে? তার মানে এই যে এইগুলার বর্গের যে বেগটা আছে, Cn স্কোয়ার, এইগুলা বর্গের শুধু মানটা বের করবা। এটাকে বলে হচ্ছে আর, সরি আর আমি বলতেছি, এটাই হচ্ছে গড় বর্গ বেগ, ঠিক আছে? কিছুই করিনি কিন্তু, শুধু ওইটাই করছি, শুধু বর্গের মানগুলো নিছি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষায় মনে করে আসছেই, এমসিকিউ অথবা ক নম্বরে একটা আসবেই, সেটা হচ্ছে এইটা সামনে শুধু বর্গমূল মানে কি রুট করা না? বর্গ, sorry, বর্গমূল গড় বর্গবেগ, এইটাকে বলা হয় সংক্ষেপে বর্গমূল গড় বর্গবেগ। এটা ইংরেজি হচ্ছে কি? বর্গমূল ইংরেজি রুট, আরএমএস। রুট মিন স্কোয়ার ভেলোসিটি, ঠিক আছে? বর্গমূলের ইংরেজি হচ্ছে রুট, গড়ের ইংরেজি হচ্ছে মিন, বর্গের ইংরেজি স্কোয়ার, আর বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। এটাকে সংক্ষেপে লেখা এই যে RMS সংখ্যায় লেখা। তাহলে বর্গমূল দেখো তো, এই জিনিসটাই ছিল, গড় বর্গবেগই ছিল, তার সামনে শুধু একটা কথা কি আসছে? বর্গমূল কথা আসছে না? এই জন্য দেখো, এটাকে CRMS লেখা হয়। এইটা শুধু রুট করে দিলেই, এইটা শুধু রুট করে দিলেই আরএমএস বেগ পাওয়া যায়। তাহলে CRMS ইকুয়ালস টু কি? এই যে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার ডট 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 প্লাস Cn এটার উপরে স্কোয়ার ডিভাইডেড এন, এটা ছিল গড় বর্গবেগ এটার উপরে, ঠিক আছে? এইটা থেকে একটা প্রমাণ আছে, ওই প্রমাণ দিয়ে এই যে এইটা মেইন সূত্র হচ্ছে এইটা। তোমরা যদি প্রমাণ দেখতে চাও তাহলে সামনের ক্লাসে প্রমাণ করে দিব, আর প্রমাণ দেখতে না চাইলে সূত্র মুখস্থ, তোমাদের যেটা খুশি প্রমাণ করে দেবো। আর ওই একটা প্রমাণ করে দিলে ওইটার ভিতরে অনেক কিছু আছে আর কি, এটা প্রমাণই করে দেবো নি। সূত্র আসবে এখানে, এইটা একটা সূত্র আসবে, আর আরএমএস বেগের হচ্ছে আরেকটা সূত্র আসবে এরকম, 3p/ρ। দেখাবো নি এগুলা। ভাইয়া, হ্যাঁ বলো। আপনি যে ক্যালকুলেটর কিনছেন সেকেন্ড এডিশন, আজকে শুনলাম মানে একটা ইলেকট্রিকের দোকান থেকে আর কি, FX 99 1 ES+ সেকেন্ড এডিশন, হ্যাঁ, ওইটার দাম কত তো বলতেছে যে 950 টাকা। ওটা ওটা 2 নাম্বারটা। ও বললাম যে মানে রিয়েলটার দাম কত, বলতেছে 900 টাকা। আমি ধ্যাৎ, আসলটার দাম আর একটু জানি বেশি না হবে। হয়তো, আর জানি না। জানাই না, জানাই না।
আর ওরা কেমনে জানবে? আসলে ওরা ওই যে দোকানদার মানুষ না, ওরা তো ওইভাবে অতটা খোঁজ খবর রাখে না। যদি ওদের খোঁজ খবর রাখা উচিত। বগুড়াতে আসল ক্যালকুলেটর পাওয়া টাফ, খুব কম জায়গায় পাওয়া যায়, দু একটা জায়গায় পাওয়া যায়। আচ্ছা যাই হোক, এইটুকুতে কারো ভাই কোনো আপনি প্রশ্ন যদি আছে? পান যাই হোক তাইলে আজকে। একটু যদি নিয়ে রাখতেন আমি। আচ্ছা আমি বগুড়া যাই মোবাইল দেখি নিয়ে বগুড়ায় সাইকেল কোন নেওয়ার সময় চেক করে নিবে, তাহলেই তো হবে। মোবাইলে যা চেক করে নিয়ে কিনবো। না আচ্ছা যাই ওইটার হোক, পিছনে সময় নেই কোনো তো। কারো কোনো প্রশ্ন আসেনি নাকি তাই বলো, ওইটা পরে। ভাইয়া, ওই গড়বেগ যেটা বের করলাম ওটা কি ওই গ্যাসের গড়বেগ না ওই অনুগুল গড়বেগ, অনুগুলো না? অনুগুলার অনুগুলার। আর এই যে আরএমএস যেটা একবার বের করতেছি, এটা বের করতেছি হচ্ছে গ্যাসের জন্য। ও এটা কালকে বের করে দেখাবো, আজকে শুধু ওই সূত্রটা আমি দেখালাম যে এটা আসবে। কালকে দেখাবো নি। কালকে না তো কোন দিন আছে? বুধবারে আছে। বুধবারে দেখি মিস হতেও পারে। বুধবারে ছেলে কোনো প্ল্যান করতেছে, অনেক কিছু দেখা যায়, কিছু হয় নাই। বুধবার রাতে প্ল্যান করতেছে, সে জানাই দেবো খানি। না হলে তো শুক্রবার আছেই। আর পরের সপ্তাহে এটা অন্তত ফিক্সড রাখো, পরের সপ্তাহে হচ্ছে 4 দিন পর